সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা, দোকান ও বাসাবাড়িতে ঢুকেছে পানি। টানা বৃষ্টিতে বান্দরবানে সব পর্যটন কেন্দ্র 10 জুলাই পর্যন্ত বন্ধ, আটকা পড়েছেন অনেক পর্যটক। দিনাজপুরের ড্রেন থেকে কয়লা কুড়িয়ে জীবিকা চালাচ্ছেন শতাধিক নারী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে, চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। টানা বৃষ্টিতে চট্টগ্রামের কাতালগঞ্জ, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া এবং বাদুরতলার মানুষের দুর্ভোগ আবারও বেড়েছে। নিশ্চয়ই আপনারা দেখছেন আমার পিছনে, এখানে হাঁটু থেকে কোমর পানি। কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা কমলো, বেশ কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত জলাবদ্ধতা রয়ে গেছে। সাধারণ মানুষ বলছে এই দুর্ভোগ তাদের কবে শেষ হবে বা এই দুর্ভোগ আসলে শেষ হবে কিনা। তাদের মুখ দিয়ে শুনবো তাদের দুর্ভোগের কথা। বাদুরতলার মোড়, কাপাসগোলা, এগুলো হচ্ছে জেলাও সেই কদু, কিছুই হবে না। আমি পানি উন্নয়ন বোর্ড বলতে রাজি না, এটা হচ্ছে পানি অবনয়ন বোর্ড। এখানে চট্টগ্রামবাসীর কপালে দুঃখ ছাড়া কোনোদিন সুখ আসবে না। আসলে দুর্ভোগ বলতে তো 12 মাসে বোঝায়। এই পানি নিষ্কাশন এই যে হচ্ছে না, এটা তো আমাদের চট্টগ্রামবাসী অথবা বাংলাদেশের যারা নাগরিক আছি, আমাদেরকে প্রথম খেয়াল করতে হবে বর্জ্যগুলো যেন, ময়লা যেন আমরা নালায় না ফেলি। আমি ইমার্জেন্সি বের হয়েছি, বাচ্চার ডায়রিয়া, এখানে সবগুলো দোকান বন্ধ, এখানে খুঁজতে আসছি বাচ্চার ওষুধ নেওয়ার জন্য। আসলে মেয়রে কইতেছে শহরে পানি নাই, এই কাতালগঞ্জে এক মাজা পানি আছে। মেয়র এগুলো যদি ভূমিকা নিতেছে, যদি ভূমিকা যদি না নেয় তো এভাবে তো পানি পুরো শহরে ডুবে যাইব। খুব কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট, সব জায়গায় পানি উঠছে। তো মনে করেন ওইদিকে তো যাওয়া যাচ্ছে না, মানে পানির জন্য হাঁটাও যাচ্ছে না। এখান থেকে এখানে আসতেছি 100 টাকা করে, মঞ্জুপুরের বাড়ি থেকে এখানে 100 টাকা করে আসতে হচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা এখন যারা চাকরিজীবী মানুষ চাকরিতে যাচ্ছে কি পরিমাণ দুর্ভোগ পোহাচ্ছে এটার জন্য। 70% জলাবদ্ধতা কমে গেছে, এখন 100% কথা দিচ্ছি এই আগামী মৌসুমে এখানে পানি থাকবে না ইনশাল্লাহ। চট্টগ্রামের সবচেয়ে পুরনো এবং স্বনামধন্য আবাসিক এলাকা হচ্ছে এই কাতালগঞ্জ। এই কাতালগঞ্জের জলাবদ্ধতা এবং জলজটের দুর্ভোগ থেকে কোনোভাবে মুক্তি পাচ্ছে না এলাকাবাসী। সংশ্লিষ্টরা বলছে কোথাও কোনো পানি নেই, কিন্তু সরেজমিনে দেখা যাচ্ছে হাঁটু থেকে কোমর পানি এখানে। এই জলাবদ্ধতা থেকে কবে মুক্তি পাবে, এটি সাধারণ মানুষের প্রশ্ন। চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ। এদিকে কক্সবাজার শহরের দরিয়ানগর সংলগ্ন বড়ছড়া এলাকায় পাহাড় ধসে মাটি ও গাছ চাপা পড়ে নাসিমা আক্তার লিমা নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে পাহাড়ের পাদদেশে অবস্থিত নিজ বসত ঘরে বিশ্রাম নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘরের ওপর পাহাড়ের বিশাল অংশ ও গাছ ভেঙে পড়লে নিহতের স্বামীও গুরুতর আহত হন। স্থানীয়রা মাটি ও গাছের ডালপালা সরিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হলেও নাসিমা আক্তার লিমার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামী জসিমউদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত নাসিমার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ও আহত স্বামী একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত খবরাখবর জানবো। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, পাহাড় ধসের আর কোনো আশঙ্কা রয়েছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে বা তাদেরকে নিরাপত্তা দিতে আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দোলা, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে এবং ভারী বর্ষণের কারণে গতকাল থেকে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসের কারণে। যেমন এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হলো আজকে দুপুরে 2টার দিকে এখানে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই ঘরটা মাটি এবং গাছ চাপা পড়ে এখানে স্বামী স্ত্রী দুজনেই মাটির নিচে চাপা পড়ে এখানে, এবং মৃত অবস্থায় পাওয়া যায় তার স্ত্রী তাহমির নাসিমা আক্তার লিমাকে এবং তার স্বামী জসিমউদ্দিনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। এবং আপনি জানেন যে গত
কালো যেমন প্রায় 10 জনের মৃত্যু হয়েছে, আজকে একজন, মোট 11 জনের এ পর্যন্ত পাহাড় ধসের ঘটনা মৃত্যু হয়েছে। প্রশাসন কিন্তু সেই যেদিন থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে সেদিন থেকে তারা মাইকিং করে মানুষকে সতর্ক করছিল যে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে এবং সম্ভাবনা আছে, আপনারা যারা পাহাড়ের পাদদেশে তারা যেন নিরাপদ স্থানে চলে যায়। এইভাবে মাইকিং করলেও কিন্তু তারা কর্ণপাত করে নাই, অনেকে অবহেলার কারণে এই ঘটনাটা ঘটছে। আজকে যাদের স্বামী স্ত্রী যারা চাপা পড়েছে তারা দিনের বেলা তারা একটু বিশ্রাম নিচ্ছিল এবং ঘুমাচ্ছিলেন, তার উপরে গাছও এবং মাটি চাপা পড়ে। এই অবস্থায় কক্সবাজারের ফেকুয়া, এই চকরিয়া, কক্সবাজার সদর এবং রোহিঙ্গা ক্যাম্প সব জায়গায় মাইকিং করা হচ্ছে। প্রশাসন পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোথাও যেন পাহাড় ধসের ঘটনা ঘটে সাথে সাথে যেন ব্যবস্থা নেওয়া, এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে প্রশাসন সবাই প্রস্তুত রয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটলে তারা যেন সাথে সাথে প্রস্তুতি নিয়ে তাদেরকে উদ্ধার করতে পারে। এবং সাথে সাথে প্রশাসন পক্ষ থেকে মাইকিং এখন অব্যাহত আছে, তারা মাইকিং সতর্ক করার কাজ করছে প্রশাসন। দোলা। হারুন, আপনাকে ধন্যবাদ। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাত 9টায় জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, পার্বত্য জেলা বান্দরবানে টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা রয়েছে। তাই সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক সহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এদিকে টানা বর্ষণে সাঙ্গু নদীতে পানি বেড়ে গেছে, ফলে বৈরী পরিস্থিতিতে তিন্দু ও রেমাক্রি এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বান্দরবানের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী কৌমই অং মার্মা। কৌমই, দুপুরে যখন আপনার সাথে কথা হচ্ছিল তখনও তো সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছিল, এখন কি পরিস্থিতি জানাবেন? নতুন করে পাহাড় ধসের আর কোনো খবর পেয়েছেন কিনা, এবং যেসব পর্যটক আটকা পড়েছেন তাদেরকে কি নিরাপদে সরিয়ে আনতে পেরেছে প্রশাসন? দোলা, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের সাঙ্গু মাতামোহরী নদীতে প্রচুর পানি বেড়ে গিয়েছিল, কিন্তু আজকে দুপুরে 3টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় বান্দরবানের যে মাতামোহরী এবং ওই যে লামার কিছু এলাকায় এবং নাইক্ষ্যংছড়ির কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে বান্দরবান শহরের পানির যে বন্যা, যে যতটুকু পানি বেড়েছে অপরিবর্তিত রয়েছে এখনও। এবং এই পাহাড় ধসের ঘটনা এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও কিছু কিছু এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বান্দরবান থানচি সড়কের এই যে আপনার নীলগিরি এলাকায় গতকাল পাহাড় ধসে সাময়িক যান চলাচলের বিঘ্ন ঘটলেও সকালে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা সেটি সরিয়ে দিয়ে, মানে রাস্তা থেকে যে রাস্তায় যে পানির মাটির যে স্তূপ ছিল ওগুলো সরিয়ে দিয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং থানচিতে যে পর্যটক আটকা পড়েছিল তাদেরকে এই যে পানি কমে আসায় তাদেরকে গাইড এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় থানচি সদরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে শীঘ্রই যে থানচি থেকে বান্দরবান সদরে নিয়ে আসা হবে বলে জানতে পারছি। দোলা। কৌমই, আপনাকে ধন্যবাদ। এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা 26টি চেক জালিয়াতির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় উপজেলা পরিষদের সাবেক কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল এবং অফিস সহায়ক মোহাম্মদ ফিরোজ ও নুর ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম চেক বইয়ের কাউন্টার ফয়েল ও ব্যাংক হিসাব মিলিয়ে অসঙ্গতি পান। পরে যাচাই বাছাইয়ে চেক জালিয়াতির বিষয়টি সামনে আসে। অভিযোগ অনুযায়ী ইউএনওর স্বাক্ষর নেওয়ার পর চেকে অতিরিক্ত সংখ্যা যুক্ত করে টাকার পরিমাণ বাড়ানো হয়, একই সঙ্গে টাকার বানানেও পরিবর্তন করা হয়। দূর থেকে দেখলে মনে হবে কয়েকজন মাছ ধরছেন কিংবা পানিতে হারিয়ে যাওয়া কিছু খুঁজছেন, কিন্তু না। দুর্গন্ধযুক্ত কুচকুচে কালো পানি ড্রেনে প্রায় বুক সমান পানিতে নেমে কয়লা কুড়াচ্ছেন তারা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশে ঝুঁকিপূর্ণভাবে কাজ করছেন শতাধিক নারী। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ঠিক পিছনের অংশ দিয়ে এই ধরনের নোংরা পানি প্রবাহিত হয়, অর্থাৎ কয়লার সাথে মিশ্রিত হয়ে পানি প্রবাহিত হয়। এই পানি থেকেই এই দুর্গাপুর, শাকগ্রাম সহ এই কয়লা খনি গ্রামের আশেপাশের প্রায় 7 থেকে 8টি গ্রামের
এই ধরনের নারীরা তাদের জীবনের কর্মসংস্থানের তাগিদে তারা কিন্তু কয়লাযুক্ত পানিতে নেমে ছোট ছোট কয়লার সংগ্রহ করছেন। এরকম নারী প্রায় ৩০০ জন নারী রয়েছে, যা এই গ্রামের এক একটা টিম করে, অর্থাৎ ৩০ জনের একটি করে গ্রুপ করে সপ্তাহে একদিন করে রাতটার সময় তারা এখানে আসে এবং তার পরের দিন আবার রাত ৮টার সময় চলে যায়। অর্থাৎ ২৪ ঘন্টায় এই রকম পানিতে তারা নেমে ছোট ছোট করে কয়লা সংগ্রহ করেন এবং এই আয় দিয়ে তারা তাদের পরিবার এর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, ছেলে মেয়েদের লেখাপড়া করানোর চেষ্টা করেন। আমরা এখানে নোংরা পানিতে কয়লা তুলতেছি, মানে যা আছে পানিতে হাসে ২০-২৫ বছর ধরে যে ময়লা পানিতে আমরা খুব পরিশ্রম করি। সরকারের কাছে দাবি আমাদের ছেলে স্বামীকে যদি একটু চাকরি টাকরি দেয়, আমাদের কিছু খাটো, আমাদের লেখাপড়া আছে, আমাদেরকে যদি কিছু কর্ম দেয়, আমরা কর্ম খাই খাবো, এটা কষ্ট করবো না। হাতি যে রাখার পাওয়া গেছে, এখন ওই যে বসে থাকে, এখন এগুলে করে ওতে ১০-২০ টাকা পাইলেও পরিশ্রম করে, অত সংসার তো চলে না। এই যে ময়লা পানি যাচ্ছে, যে পায়ে যে ঘাও হয়, খাটতে পারিনি। এই নারীদের সরকারের কাছে তারা দাবি করেছেন স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু সরকারের উপকারভোগী কর্মসূচি চালু করেছেন। এদেরকে সেই কর্মসূচির আওতায় এনে তাদের স্থায়ীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা পাশাপাশি ভালোভাবে চলতে চায় এই কর্মজীবী নারীরা। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া, দিনাজপুর। প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের অধীন আদবীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জিওসি এবং ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। এ সময় তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সোনারগাঁও ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল প্রাইজ অ্যাডমিশন ফেয়ার 2026। মেলা উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, নির্বাহী সদস্য উম্মে সালমা ও বোর্ড অব ট্রাস্টির উপদেষ্টা আজিজুল বাড়ি। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম এবং শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা। মেলায় ভর্তি হওয়ায় শিক্ষার্থীরা 40,000 টাকা নিশ্চিত টিউশন ফি ছাড় পাচ্ছেন। এছাড়া তাৎক্ষণিক সুবিধা হিসেবে শিক্ষার্থীরা পাচ্ছেন একটি ব্যাগ এবং ১৫০০ টাকা ইনস্ট্যান্ট ছাড়। পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপের সুবিধা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আজ পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। সেখানে শোকযাত্রা হবে। ভোরে হেলিকপ্টারে খামেনির মরদেহ রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে নেওয়া হয়। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের নাজফ ও কারবালা শহরে। বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। সোমবার টানা তৃতীয় দিনের মতো তেহরানের রাস্তায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ জড়ো হয়। এ সময় যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে খামেনি হত্যার প্রতিবাদ জানানো হয়। এদিকে খামেনির শোকযাত্রায় জনসম্মুখে হাজির হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ধারণা করা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি তার বাড়ির কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় তিনি মারা গেছেন। এরপর কয়েক মাস তাকে জনসম্মুখে দেখা যায়নি। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের জন্য সপ্তাহব্যাপী অনুষ্ঠান চলছে ইরানে। এই অনুষ্ঠানগুলো শুধু শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক বার্তা দিচ্ছে দেশটির সরকার। কোরআনের আয়াতের মাধ্যমে বিভিন্ন দেশকে দেওয়া হয়েছে গভীর রাজনৈতিক বার্তা। শোকযাত্রার মাধ্যমে কারবালার ঐতিহাসিক ঘটনার সাথে খামেনির মৃত্যুকে মিলিয়ে দেখানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশরাত সুমা।
গত 4 জুলাই থেকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠানগুলো শুধু শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক বার্তা দিচ্ছে দেশটির সরকার। আনুষ্ঠানিকতার মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে খামেনির কফিনের সামনে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াতের বিশেষ এক আয়োজন। খামেনিকে শ্রদ্ধা জানানো প্রতিটি বিদেশি প্রতিনিধি দলের জন্য পবিত্র কোরআনের একটি করে নির্দিষ্ট আয়াত তিলাওয়াত করা হয়েছে। এর পেছনে কেবল ধর্মীয় আবহ নয়, বরং প্রতিটি দেশের জন্য লুকিয়েছিল গভীর রাজনৈতিক বার্তা। হামাস, হিজবুল্লাহ ও পাকিস্তানের প্রতিনিধি দলের জন্য নির্বাচিত আয়াতগুলোতে আনুগত্য, অবিচলতা ও আল্লাহর প্রতি একনিষ্ঠতার বার্তা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দলের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত, যার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের বার্তা দেওয়া হয়েছে। তবে সৌদি আরবের প্রতিনিধি দলের জন্য নির্বাচিত সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। এতে বদরের যুদ্ধে মুখোমুখি হওয়া অল্প কিছু মুসলিমরা বিশাল কাফির বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরানের বিজয় কোনো বাহ্যিক শক্তির উপর নির্ভর করেনি বলে বোঝাতে চেয়েছে দেশটি। তুরস্কের প্রতিনিধিদের সামনে সূরা আন-নিসার 95 নম্বর আয়াত পড়া হয়, যেখানে ঘরে বসে থাকা মানুষের চেয়ে জানমাল দিয়ে লড়াই করা সংগ্রামীদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে লেবাননের প্রতিনিধিদের সামনে তিলাওয়াত করা হয় ত্যাগের আহ্বান ও কৃপণতা সংক্রান্ত আয়াত। রাশিয়া, চীন ও ভারতের মতো বড় রাষ্ট্রগুলোর সামনে পাঠ করা আয়াতগুলো ছিল যুদ্ধের নয়, বরং আধ্যাত্মিক প্রশান্তি ও ন্যায়পরায়ণতার। পরিকল্পিত কর্মসূচি এবং বিশাল জনসমাগমের মধ্যে দিয়ে তেহরান মূলত ঐক্যের চিত্র তুলে ধরার চেষ্টা করছে। খামেনির শেষকৃত্যের সময় মহরম মাসটি শিয়া মুসলিমদের জন্য অত্যন্ত প্রতীকী গুরুত্ব বহন করে। অনুষ্ঠানে শোক ও প্রতিশোধের প্রতীক হিসেবে কালো ও লাল রঙের ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে কারবালার ঐতিহাসিক ঘটনার সাথে খামেনির মৃত্যুকে মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়াকে ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখানো হচ্ছে। খামেনির মরদেহ বহনের জন্য যে পথ বেছে নেওয়া হচ্ছে সেটিও মূলত রাজনৈতিক ও ধর্মীয় বার্তা বহন করছে। তেহরান থেকে শিয়াদের পবিত্র শহর কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে ইরানের মাশহাদে নিয়ে দাফন করা হবে। এই পথটি মূলত শিয়া মুসলিমদের প্রধান ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্রগুলোকে যুক্ত করেছে। বিশ্লেষকদের মতে 5 দশক ধরে সীমান্ত ছাড়িয়ে শিয়া সম্প্রদায়ের আদর্শ ও প্রভাব বিস্তারে ইরানি ধর্মীয় নেতৃত্ব যে প্রচেষ্টা চালিয়ে এসেছে, এই শোকযাত্রা সেই আদর্শিক ধারাকেই প্রতীকীভাবে তুলে ধরেছে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা, দোকান ও বাসাবাড়িতে ঢুকেছে পানি। টানা বৃষ্টিতে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র 10 জুলাই পর্যন্ত বন্ধ, আটকা পড়েছেন অনেক পর্যটক। দিনাজপুরে ড্রেন থেকে কয়লা কুড়িয়ে জীবিকা চালাচ্ছেন শতাধিক নারী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।